হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এনি টাইম জিকে। আজকে ইন্ডিয়ান পলিটির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসের মেন বিষয়বস্তু হচ্ছে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে ভারতের সংবিধান যে কী করে তৈরি হয়েছিল, যে মেকিংটা ছিল, কে আইডিয়া দিয়েছিল, কীভাবে সেটা তৈরি হয়েছিল, কী কী কমিটি ছিল, ড্রাফটিং কমিটি কী ছিল, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, পিডিএফটা তোমার ভিডিওর শেষে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে অথবা হচ্ছে পিন কমেন্টে। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো ভারতের সংবিধান তৈরির পটভূমি। তো ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর একটি স্বাধীন জাতির জন্য একটি নিজস্ব সংবিধানের প্রয়োজনীয়তা দেখা যায়। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে সংবিধানের যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যে ছিল, আস্তে আস্তে কী করে বিভিন্ন রকম অ্যাক্টসের মধ্য দিয়ে আস্তে 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 আমাদের সংবিধান তৈরি হয়েছিল। তো আজকে সংবিধান তৈরির, গত ক্লাসে আমরা দেখেছিলাম সংবিধান তৈরির আগের অংশ, আজকে দেখবো মেকিংটা, সংবিধান তৈরিটা দেখবো আজকে। তো চলো। তো ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর একটি স্বাধীন জাতির জন্য একটি নিজস্ব সংবিধানের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সংবিধানই হবে দেশের শাসন ব্যবস্থার মূল ভিত্তি এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করবে। তো ভারতের সংবিধান তৈরি কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা ছিল শত শত বছরের পরাধীনতা, স্বাধীনতার সংগ্রাম এবং একটি নতুন স্বাধীন জাতির আকাঙ্ক্ষার ফসল, যেটা আমরা আগের ক্লাসে কিছুটা পড়েছি। এর পেছনে কাজ করছে বেশ কিছু ঐতিহাসিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, মানে কিছু সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক বেশ কিছু বিশেষ বিশেষ কারণ ছিল এই ভারতের স্বাধীনতার সংগ্রামের পর ভারতের যে কনস্টিটিউশন, সংবিধান তৈরির জন্য এগুলো অনেকাংশে দায়ী ছিল। তো ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিল যে 1757 সালের পলাশী যুদ্ধের পর ব্রিটিশ উপনিবেশের শাসন শুরু হয়। কার শাসন শুরু হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো প্রায় ইংরেজরা 200 বছর স্থায়ী রাজত্ব করে। দীর্ঘ সময় ধরে তারা ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন কাউন্সিল অ্যাক্ট, বিভিন্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্টের মাধ্যমে তারা ভারতকে শাসন করতে থাকে, ঠিক আছে। তো 1935 সালে একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে, যেটা নাকি ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, কারণ এর অনেক বৈশিষ্ট্য, যেমন ফেডারাল স্ট্রাকচার, কাঠামো, প্রাদেশিক স্বায়ত্তশাসন, যেটা প্রভিন্সে যেটা ছিল, জরুরি বিধান ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছিল। এবার হচ্ছে আসি সামাজিক কারণে। ভারতীয়দের অসন্তোষ ও স্বশাসনের দাবি, ব্রিটিশ শাসনের দমনমূলক নীতি, অর্থনৈতিক শোষণ এবং ভারতীয়দের মৌলিক অধিকারের অভাব দেশজুড়ে ব্যাপক অসন্তোষ তৈরি করে। দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা 19 শতাব্দীর শেষ দিকে স্বশাসন বা সেলফ রুল দাবি করেছিলেন। তো এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরা হচ্ছে দাবি তুলেছেন 19 শতাব্দীতে, কিন্তু এটা মেনলি অ্যাকচুয়ালি হিস্ট্রির পার্ট। তো তোমরা যখন আস্তে আস্তে আমরা স্ট্যাটিক জিকে পোর্শনগুলো আস্তে আস্তে কভার করবো, তোমরা বুঝতে পারবে যে এক একটা টপিকের সঙ্গে, এক একটা সাবজেক্টের সঙ্গে এক একটা সাবজেক্টই করে ইন্টারলিঙ্ক। যেমন দাদাভাই নৌরোজি, এনাকে নিয়ে একদম পুরো ডিটেলসে পড়তে হবে হিস্ট্রিতে। গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এদেরকে নিয়ে পুরো ডিটেলসে হিস্ট্রিতে পড়তে হবে, কিন্তু এখানে শুধু এক এক লাইন করে আছে দেওয়া, ঠিক আছে। তো টেনশনের কোনো কারণ নেই, সবই আমরা কমপ্লিট করব। এবার আমরা চলে আসি রাজনৈতিক কারণে। তো রাজনীতিবিদরা পূর্ণ স্বরাজ্যের দাবি করেছিল, সেটা দাবি হয়েছিল 1929 সালের লাহোর অধিবেশনে। পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দাবি উত্থাপন হয়েছিল এবং 26 জানুয়ারি 1930 সালকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এটি সংবিধান রচনার প্রক্রিয়ার জন্য একটি বড় প্রেরণা হিসাবে কাজ করে। তো সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবার আলোচনা করি। এগুলো হচ্ছে সবই ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট, ঠিক আছে। এখন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা যাক। বৈচিত্র্য ঐক্যের চ্যালেঞ্জ, ব্রিটিশদের ভাগ করো এবং শাসন করো, এই নীতি ছিল, ডিভাইড অ্যান্ড রুল। নীতির কারণে হিন্দু মুসলিম বিভাজন তীব্র রূপ নেয়। মুসলিম লীগ একটি পৃথক রাষ্ট্র পাকিস্তানের দাবি জানায়, যা দেশ ভাগকে অনিবার্য করে তোলে। স্বাধীনতা প্রণেতাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ ছিল কীভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা যায়, যেখানে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। অস্পৃশ্যতা ও জাতিগত বৈষম্য একটি বড় সামাজিক সমস্যা ছিল, যা সংবিধানের মৌলিক অধিকার এবং সংরক্ষণ নীতির মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়। এবার আসছি গণপরিষদ গঠন। গণপরিষদ বলতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন কী করে হয়েছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের আগে কিছু আমাদের সাধারণ ধারণা থাকা দরকার, যে ভারতের একটি গণপরিষদের ধারণা প্রথম প্রবক্তা ছিলেন কে? প্রখ্যাত কমিউনিস্ট নেতা এম এন রয়।
তো যে আইডিয়াটা দিয়েছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, তিনি ছিলেন এম এন রায় প্রথম। 1934 সালে এই প্রথম তিনি আইডিয়াটা তুলে ধরেছিলেন। এরপর আসছে আমাদের এম এন রায়ের প্রস্তাবনার 1 বছর পর 1935 সালে ভারতীয় যে ন্যাশনাল কংগ্রেস ছিল, প্রথম আনুষ্ঠানিকভাবে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়। 1938 সালে জওহরলাল নেহেরু কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করে যে স্বাধীন ভারতের সংবিধান কোনো বাইরের হস্তক্ষেপ ছাড়াই প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ দ্বারা তৈরি করা হবে। তো প্রথম চলে এলো 1934-এ এম এন রয়, 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1938 জওহরলাল নেহেরু কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করে যে স্বাধীন ভারতের স্বাধীনতা কোনো বাইরের হস্তক্ষেপ ছাড়াই প্রাপ্তবয়স্ক ভোটারদের দিয়ে তৈরি করা হবে। তো ব্রিটিশদের স্বীকৃতি 1940-এ আগস্ট অফার ব্রিটিশরা আনে। এর মাধ্যমে ব্রিটিশ সরকার নীতিগতভাবে ভারতীয়দের জন্য একটি গণপরিষদের গঠনের দাবিকে প্রথমবার মেনে নেয়। অবশ্যই 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান একটি গণপরিষদ গঠনের সুনির্দিষ্ট কাঠামো পদ্ধতি প্রদান করে। তো এখানে কি হলো, 1940-এ আগস্ট অফার প্রথমবার দাবি মেনে নিল, 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান পাঠিয়ে গণপরিষদ গঠনের সুনির্দিষ্ট কাঠামোর পদ্ধতি প্রদান করে। গঠনের ভিত্তি কি হলো এবার, 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল। তো আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে গঠিত হয়েছিল। সদস্য সংখ্যা ও প্রতিনিধিত্ব, প্রাথমিকভাবে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। এখান থেকে প্রচুর কোশ্চেন এসছে, মোট সদস্য সংখ্যা কত ছিল, এর মধ্যে কোথা থেকে কিভাবে কে কে ছিল। তো এর মধ্যে 229 জন ব্রিটিশ ভারতের প্রদেশগুলি থেকে নির্বাচিত, 229 জন, 93 জন দেশীয় রাজ্যগুলি প্রিন্সলি প্রভিন্স যেগুলি ছিল, প্রিন্সলি স্টেট, সেগুলি থেকে 4 জন চিফ কমিশনারের প্রভিন্স থেকে ছিল। তো দেশ বিভাজনের পর গণপরিষদের সংখ্যা কমে 299 হয়ে দাঁড়ায়। তো প্রথম কথা ছিল 389, 292 জন ছিল ব্রিটিশ ভারতের, 93 জন ছিল প্রিন্সলি, 4 জন ছিল চিফ কমিশনার। এবার দেশ যখন বিভাজিত হয়ে যায় তখন মোট সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 299 জন। এবার চলে আসি প্রথম সভা ও অস্থায়ী সভাপতি। তো গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946 সালে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। এই সভায় সবচেয়ে প্রবীণ সদস্য ডক্টর সচিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি নির্বাচন করা হয়। এখানে এর কনটেক্সট হচ্ছে যে ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী যিনি সবচেয়ে ওল্ডেস্ট পারসন তাকে সভাপতি গঠন করা হতো অস্থায়ী হিসাবে কোনো কিছু পরিচালনা করার জন্য। তো এখানে সেই ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী ডক্টর সচিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এবার চলে আসি, প্রথম সভা হয়ে গেল, স্থায়ী সভাপতি ও সহসভাপতি। এর দুদিন পর 11 ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এবং এস সি মুখার্জিকে এবং ভিটি কৃষ্ণমাচারী সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তো প্রথম অস্থায়ী ছিল কে, ডক্টর সচিদানন্দ সিনহা। কোন প্র্যাকটিস ছিল এটা, ফ্রেঞ্চ প্র্যাকটিস। তো স্থায়ী কে হলো 1946 সালে 11 ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ, এবং সভাপতি হিসাবে সহসভাপতি কে ছিলেন এস সি মুখার্জি এবং কৃষ্ণমাচারী। এবার চলে আসি উদ্দেশ্য, অবজেক্টিভ রেজলিউশন, যে এর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অবজেক্টিভ কী ছিল। 13 ডিসেম্বর 1946 সালে পণ্ডিত জওহরলাল নেহরু গণপরিষদের একটি ঐতিহাসিক অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন। এই প্রস্তাবে স্বাধীন ভারতের সংবিধানের মূল দর্শন, মূল্যবোধ, লক্ষ্যসমূহ উল্লেখ করা ছিল। 22 জানুয়ারি 1947 সালে এই প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং পরবর্তীতে এটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়েম্বল হিসেবে সংযুক্ত হয়। এবার চলে এসেছি খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি এবং ওর সময়রেখা। তো আমরা মোটামুটি বুঝে গেলাম যে আমাদের যে প্রিয়েম্বল কোত্থেকে এলো, অবজেক্টিভ রেজলিউশন থেকে, যেটা নাকি জওহরলাল নেহরু 13 ডিসেম্বর 1946 সালে পেশ করেছিলেন এবং 22 জানুয়ারি 1947 সালে প্রস্তাবটি গৃহীত হয়েছিল। তো ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি, সংবিধান রচনার ড্রাফটিং থেকে বোঝা যাচ্ছে যে লেখালেখির বিষয়। তো সংবিধান রচনার জটিল ও বিশাল কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য গণপরিষদ বেশ কয়েকটি কমিটি গঠন করেছিলেন। এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কমিটি ছিল সেটা ছিল খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। তো এবার চলে আসছি আমরা ডাইরেক্টলি ড্রাফটিং কমিটিতে। এই কমিটি 29 আগস্ট 1947 সালে গঠিত হয়
এবং এর প্রধান দায়িত্ব ছিল সংবিধানের একটি সুসংগঠিত ড্রাফট বা খসড়া তৈরি করা। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন এর চেয়ারম্যান। তো মনে রাখবে যে কবে গঠিত হয় এবং কে চেয়ারম্যান ছিলেন, এবং তার অসামান্য অবদানের জন্য তাকে ভারতীয় সংবিধানের জনকও বলা হয়। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় এটাও মনে রাখতে হবে যে ডক্টর বি.আর. আম্বেদকরকে, তিনিই ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা ছিল গোপালন স্বামী আয়েঙ্গার, আলাদি কৃষ্ণ স্বামী আয়েঙ্গার, কে মুন্সি সৈয়দ মোহাম্মদ সদুল্লাহ, এন মাধব রাও এবং টি কৃষ্ণমাচারী। তো ড্রাফটিং কমিটির কিছু সময়রেখা এবং উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছিল সেগুলি আলোচনা করি। প্রথম 6 মাস কঠোর পরিশ্রমের পর 21শে ফেব্রুয়ারি 1948 সালে খসড়া কমিটির সংবিধানের প্রথম খসড়া গণপরিষদের কাছে জমা দেয়। মানে প্রথম ড্রাফট যেটা জমা দেওয়া হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1948, এটি জনসাধারণের মতামত ও আলোচনার জন্য উন্মুক্ত করা হয়। খসড়া নিয়ে গণপরিষদে বিস্তারিত আলোচনা হয়, যা 3টি ধাপে সম্পন্ন হয়। হাজার হাজার সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়, চূড়ান্ত অনুমোদন এবং গ্রহণ। দীর্ঘ আলোচনার সংশোধনের পর 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদ সংবিধানের চূড়ান্ত ড্রাফট বা খসড়াকে অ্যাডপ্ট করে এবং গৃহীত হয়, অ্যাডপ্ট এনেক্ট হয়। এই দিনই গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানে স্বাক্ষর করেন। এই দিনটিকে ভারতীয় সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে, যেটা 26শে নভেম্বর 1949 বা ন্যাশনাল ল ডে হিসেবে পালন করা হয়। খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন প্রচুর আসে। কনস্টিটিউশন ডে, জাতীয় আইন দিবস, এগুলো কবে ছিল? 26শে নভেম্বর 1949। তো এটা তো অ্যাডপ্ট, গৃহীত হয়, অনুমোদন করা হয় এবং গ্রহণ করা হয়, কিন্তু এর যে পূর্ণ কার্যকর হওয়া সেটা হয়েছিল 26শে জানুয়ারি 1950, যেটাকে বলা হয় কমেন্সড। তো ইংলিশ যে টার্মসগুলো আছে সেগুলো মাঝে সাঝে কনফিউশন ক্রিয়েট করে, বা কিন্তু এখানে তোমরা যদি পিডিএফটা 2-1বার দেখো তাহলে এই কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাডপ্ট আর এনেক্ট হয়েছিল 1949 বা কমেন্সড হয়েছিল 1950। তো দুটো ডেটই সেম প্রায়, 26শে নভেম্বর একটা, 26শে জানুয়ারি একটা। হ্যাঁ, তো কমেন্স হয়েছিল 1950-এ। এই দিনটি ভারতের ইতিহাসের বিশেষ তাৎপর্য বহন করে, কারণ 1930 সালে এই দিনটি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দিবস উদযাপন করেছিল। তাহলে এই দিনটিতে যেহেতু 1930-এ পূর্ণ স্বরাজ ডে হিসেবে পালন হয়েছিল, সেই হিসাবে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত, এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়, রিপাবলিক ডে। কেন পালিত হয় তোমরা কারণটাও জেনে গেলে। আর কি কি ফিচার্স আছে? সার্বভৌম, সভারেন, সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক হিসাবে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তাহলে এই যে ড্রাফটিং কমিটির যে খসড়া তৈরি বা ড্রাফট তৈরি করার জন্য যে সময় ও ব্যয় হয়েছিল তা সম্বন্ধে এবার জেনে নেওয়া যাক। ভারতীয় সংবিধান তৈরিতে গণপরিষদের মোট 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এটা অনেকবার পরীক্ষায় এসছে। 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন। এই প্রক্রিয়ায় প্রায় 64 লাখ টাকা ব্যয় হয়েছিল। তখনকার আমাদের 64 লাখ টাকা, ভাবো আজকে কত টাকা ব্যয় হয়েছিল। তো এই ছিল আজকের ক্লাস, যেটা হচ্ছে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে তোমাদের কাছে, তোমরা এটাকে কী করে কমপ্লিট করো। আমি রিকমেন্ড করবো যে এই ভিডিওটা মোটামুটি 3-4বার দেখো, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম বা সমস্যা থাকবে না। আমি মোটামুটি প্রায় যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট অবজেক্টিভস যেগুলো ছিল সব আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করি অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তারপরে যদি সমস্যা বা কমপ্লেন বা কোনো রকম কিছু থাকে কমেন্টে জানাও, আমি সেই বিষয়ে সেপারেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে আগামী দিন আগামী ভিডিও নিয়ে।